আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভার্বের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। তোমরা জানো যে ভার্ব থেকে মূলত বেশি প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন অফ ভার্বস থেকে, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব কোনটা, ইনট্রান্সিটিভ ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা, তারপরে কনজিটিভ ভার্ব, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে, তাই না? ভার্বের ক্লাস যখন তোমাদেরকে ডিটেলসে নিয়েছি, আমরা কিন্তু বলে দিয়েছি যে ভার্বের কোন কোন সেগমেন্টগুলোর প্রতি বেশি নজর দিবে। তো আজকে আমরা ভার্বের 50টা কোয়েশ্চেন সলভ করব বিগত বছরগুলোতে বিভিন্ন ভার্সিটিতে যেসব প্রশ্ন এসেছে, এবং এর মাধ্যমে তোমরা দেখতে পারবে ভার্ব থেকে আসলে ভার্সিটিগুলো কোন ধরনের প্রশ্ন বেশি করছে। সেই টপিকগুলোই শেষ মুহূর্তে তোমাদের পড়ে যাওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলো শুরু করে দিই। প্রথম যে প্রশ্নটা আমাদের আছে সেটা হচ্ছে, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড আই প্লে ফুটবল? খেয়াল করো, আই প্লে ফুটবল আছে। আমরা জানি যে যে ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন আমরা কি পাই, অবজেক্ট পাই। আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, আমরা শিখেছি। তাহলে খেয়াল করো, এটা একই সঙ্গে কিন্তু একটা ফাইনাইট ভার্বও, কারণ সকল ট্রানজিটিভ ভার্বই তো ফাইনাইট ভার্ব হতে বাধ্য, কিন্তু মোর স্পেসিফিকলি এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। মানে ফাইনাইট ভার্বের তো অনেক বাচ্চা কাচ্চা, ধরো পজিটিভ ভার্ব বলো কিংবা ট্রানজিটিভ ভার্ব বলো, সবাই আসলে ফাইনাইট ভার্ব থেকে আসছে, তাই না? কারণ নন ফাইনাইট ভার্ব বাদে যা আছে সবই ফাইনাইট ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বও কিন্তু একটা ফাইনাইট ভার্বই। কিন্তু যেহেতু এটা একদম স্পেসিফিক কোয়েশ্চেন জানতে চাইছে, এবং আমরা আহ, আহ, বড় থেকে ছোটতে আসতে পারতেছি, অর্থাৎ প্রকারভেদের একদম সুনির্দিষ্ট স্তরে আসতে পারতেছি, তাহলে আমরা কিন্তু এটা ফাইনাইট ভার্ব উত্তর করব না, আমরা ট্রানজিটিভ ভার্ব উত্তর করব। চলে যাচ্ছি, এই যে এখানে লেখা আছে, ব্যাখ্যাটাও লেখা আছে, খেয়াল করো। এবারে প্লে হলো ট্রান্সিটিভ ভার্ব, কারণ প্লে ভার্বের অবজেক্ট হচ্ছে ফুটবল। আমি কি খেলি, ফুটবল খেলি। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, অর্থাৎ অবজেক্ট পাওয়া যাচ্ছে, এই জন্য এটা ট্রান্সিটিভ ভার্ব। পরেরটার ক্ষেত্রে দেখো একই ঘটনা কিন্তু ঘটেছে। ফাদার লাভস মি, ফাদার কাকে ভালোবাসে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেলে সেটা অবজেক্ট, তাই না? তাহলে এটার অবজেক্ট আছে, লাভ ভার্বের অবজেক্ট আছে, মানে এটা কি ভার্ব? সেম, এটাও ট্রান্সিটিভ ভার্ব। এটাও কি ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ এটার আনসারও কি হবে, ডি হবে। চলে যাচ্ছি পরেরটাই। দ্য বয় রিডস আ বুক। খেয়াল করো, এখানেও সেম, দ্য বয় রিডস হোয়াট। হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা একটা অবজেক্ট আছে। অবজেক্ট আছে মানে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব, তাই না? সি নাম্বার। তাহলে এটা একই সঙ্গে কিন্তু প্রিন্সিপাল ভার্বও, আবার ফাইনাইট ভার্বও, আবার হচ্ছে এটা একটা ট্রান্সিটিভ ভার্বও। যেহেতু সবচেয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং সবচেয়ে একদম নির্দিষ্ট উত্তর হচ্ছে ফাইনাইট ভার্ব, এজন্য আমরা ফাইনাইট ভার্বটাকেই উত্তর করছি। ঠিক আছে, বোঝা গেছে? চলে আছে পরেরটা। হুইচ অফ দ্য ফলোইং মেক্স কারেক্ট ইউজ অফ ট্রান্সিটিভ ভার্ব? দ্য পুলিশম্যান স্টপড দ্য কার। খেয়াল করো, এখানে ফাইনাইট ভার্ব, দ্য পুলিশম্যান তো সাবজেক্ট, স্টপড হচ্ছে ভার্ব। এখন এটা ট্রান্সিটিভ নাকি নন ট্রান্সিটিভ কিভাবে বুঝবো? স্টপকে প্রশ্ন করলাম যে কি থামাইছে, বলবে কারকে থামাইছে, তার মানে একটা অবজেক্ট, তাহলে এটাই ট্রান্সিটিভ ভার্ব, উত্তর পেয়ে গেছে। বাকিগুলো ট্রান্সিটিভ ভার্ব না, লাউডলি তো অ্যাডভার্ব। এভাবে সবগুলারই কোনো না কোনো ঝামেলা আছে, অর্থাৎ অবজেক্ট নাই বাকিগুলার, এটার যেহেতু অবজেক্ট আছে, যেন লাস্টে ভার্ব আছে, এটা লাস্টে অ্যাডভার্ব আছে, তার মানে কোনোটাতে অবজেক্ট নাই। অবজেক্ট তো নাউন বা প্রোনাউন হয়, এটা একটা নাউন। সো এই নাম্বারটা আনসার। পরেরটা দেখি আমরা। হি ওয়াজ বর্ন ইন 1980। খেয়াল করো, সে 1980 সালে জন্মগ্রহণ করেছে। এটা কি অবজেক্ট? না, এটা একটা অ্যাডভার্ব, সময় বুঝিয়েছে। তাহলে ওয়াজ বর্ন কি ভার্ব হবে, ট্রান্সিটিভ হবে নাকি ইনট্রান্সিটিভ হবে? ইনট্রান্সিটিভ হবে, কারণ ইনট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না এবং ক্ষেত্র বিশেষে এটার পরে অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে যেহেতু ওয়াজ বর্নকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, মানে অবজেক্ট পাচ্ছি না, কিন্তু কি পাচ্ছি, রাদার এখানে আমরা একটা অ্যাডভার্ব পাচ্ছি। সে কবে জন্মগ্রহণ করেছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছে, এই জন্য এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। চলে যাচ্ছে পরেরটাই। ফায়ার বার্নস। খেয়াল করো, ফায়ার হচ্ছে সাবজেক্ট আর বার্নস হচ্ছে ভার্ব, তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব হয়। সো বি নাম্বার আনসার। তো লেখা আছে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না তাকে কি বলা হয়, ইনট্রান্সিটিভ ভার্ব বলা হয়। পরের প্রশ্নে যাই আমরা। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রান্সিটিভ ভার্ব? খেয়াল করো, প্রচুর ইনট্রান্সিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসছে। আমি যখন তোমাদের ক্লাস করিয়েছি এই কথা কিন্তু আমি বারবার বলেছি যে ইনট্রান্সিটিভ ভার্ব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ দুটো থেকেই। খেয়াল করো, আমার কথা কিন্তু মিলে গেছে। তাহলে ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল কোনটা? দে পেইন্টেড দেয়ার ফেন্সেস গ্রিন।
তাহলে তারা পেইন্ট করেছে কি, তাদের ফ্রেন্ডস পেইন্ট করেছে, ট্রানজিটিভ ভার্ব। মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, এটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ দেখো মুভড হচ্ছে ভার্ব, কোথায় গেছে, আরেকটা শহরে গেছে। তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি থাকে সেটা কি হয়, ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়, তাই না? কারণ ট্রানজিটিভ ভার্ব হওয়ার জন্য ওখানে অবজেক্ট দরকার, এবং অবজেক্ট মানে হচ্ছে সেখানে নাউন প্রোনাউন থাকতে হবে। বি নাম্বারে কোনো নাউন প্রোনাউন নাই, এ নাম্বারে কিন্তু নাউন প্রোনাউন আছে, রাইট? ওই যে দেয়ার ফেন্সেস, ওটা নাউন। তারপরে প্রশ্ন, হি বিকাম আ পলিটিশিয়ান, তাহলে হি বিকাম হোয়াট, সে কি হলো, একটা পলিটিশিয়ান হলো। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে এটা অবজেক্ট আছে, অবজেক্ট আসার জন্য এটা একটা ট্রানজিটিভ ভার্ব, রাইট? আবার খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব হওয়ার পরও এটা কিন্তু মোর একটা লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব ভাইয়া? কারণ যেই হি সেই পলিটিশিয়ান, অর্থাৎ এটা একটা কমপ্লিমেন্ট আছে। কি আছে? কমপ্লিমেন্ট আছে। আমরা জানি যে যদি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন আমরা সেটাকে বলছি কমপ্লিমেন্ট। সো এখানে যেহেতু হি এবং পলিটিশিয়ান একই ব্যক্তি, রাইট? হি এবং পলিটিশিয়ান একই ব্যক্তি, এবং বিকাম একটা লিঙ্কিং ভার্ব। সো আমরা জানি বি, বিকাম, স্মেল, টেস্ট, ফিল, লুক, এগুলো সব লিঙ্কিং ভার্ব হয়। সো যেহেতু হুবহু লিঙ্কিং ভার্বটা আছে এবং এটা একটা কমপ্লিমেন্টও আছে, তাহলে এটা মোর কারেক্ট আনসার হবে, এটা একটা লিঙ্কিং ভার্ব। এটা কিন্তু ট্রানজিটিভ ভার্বও, কিন্তু এটা যেহেতু লিঙ্কিং ভার্বের একদম তালিকার মধ্যে আছে এবং লিঙ্কিং ভার্ব একটা আলাদা সেগমেন্ট, অর্থাৎ অনেক ট্রানজিটিভ ভার্বে লিঙ্কিং ভার্ব হতে পারে। সো সেই অনুযায়ী এটা লিঙ্কিং ভার্ব উত্তর হবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কজিটিভ? আমরা জানি যে কজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্ব হইল নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে কোনো কাজ করায়, তাকে আমরা বলি কজিটিভ ভার্ব, তাই না? তাহলে হেল্প, তাই না? মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, আমরা জানি এগুলো সব পজিটিভ ভার্ব। সো এ নাম্বার আনসার। দেখো লেখা আছে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এগুলো সব পজিটিভ ভার্ব। সো হেল্প একটা পজিটিভ ভার্ব, এটা আমাদের মুখস্থ রাখতে হবে কোনটা কোনটা পজিটিভ ভার্ব। দ্য টিচার মেট দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য নভেল, তো এটা মেক কিন্তু পজিটিভ ভার্ব। আমরা জানি কোনো কাজ যদি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাই তাহলে সেটা আমরা পজিটিভ ভার্ব বলি। তাহলে শিক্ষক নভেলটা নিজে পড়েননি, কি করেছেন? তিনি স্টুডেন্টদেরকে দিয়ে নভেলটা পড়িয়েছেন। তাহলে আমরা জানি মেক পজিটিভ ভার্বের পরে যদি কি থাকে, যদি ডুয়ার থাকে বা ব্যক্তি থাকে, আমরা সেটার পরে বেস ফর্ম বসাই, তাই না? তাহলে কি হবে আনসার? রিড হবে। কি হবে? রিড হবে। অর্থাৎ দেখো মেক পজিটিভ, মেড ফর্ম আছে কিন্তু এটা আসলে মেক পজিটিভ ভার্ব। তো মেক পজিটিভের পরে কি আছে ভাইয়া? ব্যক্তি আছে, দ্য স্টুডেন্টস বা ডুয়ার, যে কাজটা নিজেই করতে পারে। স্টুডেন্টরা তো নিজেরাই নিজে বইটা পড়তেছে, তাহলে এটা ব্যক্তি বা ডুয়ার, দুভাবেই বোঝা যায়। তাহলে যেহেতু ব্যক্তি আছে তাহলে তারপর বেস ফর্ম বসবে। আমরা এটা পজিটিভ ভার্বে কিন্তু সুন্দর করে পড়িয়েছিলাম। আই মাস্ট গেট হিম ড্যাশ টিল দ্য এন্ড, তাহলে এখানে কি অ্যান্সার হবে? খেয়াল করো, গেট কিন্তু এখানে পজিটিভ ভার্ব, তাই না? তাহলে গেটের পরে ব্যক্তি আছে, তার মানে ডুয়ার আছে। তাহলে গেটের পরে যখন ব্যক্তি হয় তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাই। তাহলে বি নাম্বার হবে বেস ফর্ম, অথবা ওই টু প্লাস বেস ফর্ম হয়, মানে ইনফিনিটিভ হয়, তাহলে সি নাম্বার আনসার। আর যদি এখানে বস্তু থাকতো তাহলে ভি3 ফর্ম হইতো, রাইট? তারপর পজিটিভ ভার্ব কোনটা? সেম, এই যে হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব, হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব। ডেন্টালে কিন্তু প্রশ্নটা এসেছিল, খেয়াল করো, কারণ আমরা জানি মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এগুলা পজিটিভ ভার্ব। হুইচ ওয়ান ইজ আ ভার্ব? থট, থট হচ্ছে নাউন, তাই না? থট হলো নাউন। থিঙ্ক হলো ভার্ব, সেটা নাউন ফর্ম হচ্ছে থট। ব্লাডও নাউন, ফুডও নাউন। ফিড হইলো কিন্তু ভার্ব এবং এটা একটা পজিটিভ ভার্ব, মানে তুমি যখন খাচ্ছ তখন সেটা হলো ইট, আর কাউকে খাওয়ানো হচ্ছে ফিড, ওটা একটা পজিটিভ ভার্ব। তাহলে ভার্ব এই লিস্টের মধ্যে শুধুমাত্র ডি নাম্বারটাই। সো ডি নাম্বার আনসার লিখে দিয়েছে যে ফিড বাদে বাকি অপশনগুলো কি নাউন। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ আ মডেল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব? অর্থাৎ কোনটাকে আমরা একই সাথে মডেল ভার্ব এবং মেইন ভার্ব দুটাই ব্যবহার করতে পারি। আমরা জানি নিড, নিড যে মডেল ভার্বটা এটা পজিটিভ কি বলে মেইন ভার্বও হইতে পারে, আবার হচ্ছে মডেলও হইতে পারে। যেমন ধর আমি বললাম আই নিড ইউ, আই নিড ইউ, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব। আর আমি বললাম ইউ ডু নট নিড টু গো, ইউ ডু নট নিড টু গো। খেয়াল করো এইখানে হচ্ছে ডুটা মেইন ভার্ব আর নিডটা হচ্ছে মডেল ভার্ব। সো একই সঙ্গে
একই ভার্ব কখনো মডাল হতে পারে, কখনো মেইন ভার্ব হতে পারে। মডাল আমি তোমাদেরকে অনেক ডিটেলসে পড়িয়েছিলাম, এবং অ্যাডমিশনে কিন্তু মডালের অর্থটা জানা খুব জরুরি, যে কোথায় মে বসবে, কোথায় নিড বসবে, কোথায় হ্যাভ টু বসবে, হ্যাঁ, কোথায় মাস্ট বসবে, অর্থর কথা কিন্তু অনেক পার্থক্য আছে, এগুলো জানতে হবে। শি গট আপ লেট, শি ড্যাশ ওভারস্লেপ্ট, অর্থাৎ সে দেরিতে উঠেছে। তাহলে সে দেরিতে উঠেছে তার মানে কি? সে অবশ্যই ওভার স্লেপ্ট মানে বেশি ঘুমিয়েছে। তাহলে এটা তো তুমি শিওর হয়ে গেছো। যখন তুমি শিওর হয়ে যাবা তখন তুমি বলবা মাস্ট হ্যাভ। হ্যাভ কেন বসাবো ভাইয়া? সবগুলো শেষে হ্যাভ আছে, তো বোঝাই যাচ্ছে। আর হ্যাভ বসাইলাম কারণ হ্যাভের পরে V3 হয়, এতে ওভার স্লেপ্ট তো V3 ফর্ম। তাহলে আমি শিওর হয়ে গেলাম তাকে দেখে যে সে যেহেতু দেরিতে উঠেছে, দুপুর 12টার দিকে উঠেছে, তাহলে সে অবশ্যই আহ, কি হয়েছে, বেশি ঘুমিয়েছে। তাহলে এটা একটা, তুমি যখন নিশ্চিত হয়ে যাবা তখন তুমি মাস্ট বসাবা। মানে কিন্তু শুডও বসাইলাম না, কারণ শুড হ্যাভ মানে উচিত, উড হ্যাভ মানে করতো, ক্যান হ্যাভ মানে করবে, এরকম কিছু বোঝাচ্ছে না, বলছে সে অবশ্যই ঘুমিয়েছে, তখন আমরা মাস্ট হ্যাভ বসাইলাম। সো মডেলের অর্থ বোঝাটা কিন্তু খুব জরুরি। ডিড ইউ সে হি টিজড ইউ, তুমি কি বললা যে সে তোমাকে উত্ত্যক্ত করেছে? তাহলে সে একজন ভালো ফ্রেন্ড হতে পারে না। তাহলে যে তোমাকে টিজ করবে সে কি ভালো ফ্রেন্ড হতে পারে? হতে পারে না। তাহলে হতে পারার অর্থ কি দেয়? ক্যান বা ক্যান্ট, তাই না? হতে পারা মানে ক্যান, আর হতে না পারা হচ্ছে কান্ট। তাহলে সি নাম্বারে আছে কান্ট। খেয়াল করো, অ্যাবিলিটি বোঝাচ্ছে যে ভালো ফ্রেন্ড হতে পারার তার অ্যাবিলিটি বা ক্ষমতা নাই। কারো কোনো কিছু অ্যাবিলিটি বা ক্ষমতা বুঝালে আমরা ক্যান বসাই, রাইট? সো ক্যানের নেগেটিভ ফর্ম ক্যান্ট বসিয়েছি। উই ড্যাশ আ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড, মানে আমরা একটা ক্যাট পালতাম কিন্তু একদিন এটা অদৃশ্য হয়ে গেল। তাহলে অতীতের কোনো ঘটনা, আমরা যদি অতীতের কোনো অভ্যাস বুঝাই তখন আমরা ইউজ টু বসাই। এই দেখো সি নাম্বারে আছে ইউজ টু, মানে আমাদের অতীতে একটা বিড়াল ছিল কিন্তু একদিন এটা চলে গেল। তাহলে অতীতে কোনো কাজের অভ্যস্ততা বুঝালে আমরা কি বসাই? ইউজ টু বসাই, রাইট? এরপর মাই ইংলিশ ইজ পোর, আই ড্যাশ ওয়ার্ক হার্ড, তাহলে আমার ইংলিশ খারাপ, অবস্থা খারাপ, তাহলে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কঠোর পরিশ্রম করতে গেলে কি হবে? সি নাম্বারে আছে মাস্ট। দেখো এই যে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এই অর্থই কিন্তু বুঝাচ্ছে। অর্থ বুঝাচ্ছে জন্য আমরা মাস্টটা বসাইছি। সো মডেল ইজ মিনিং বেসড। আলাদা আলাদা করে প্রত্যেকটা মডেলের অর্থ জেনে নিবা, না হলে পরীক্ষার হলে কনফিউজিং লাগবে। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট ড্যাশ রেইন, আকাশ মেঘলা, দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। হতে পারা অর্থে আমরা মে বসাই। কি বসাই? মে বসাই। মে মানে হচ্ছে সম্ভাব্যতা। মে মানে কি? সম্ভাবনা রয়েছে এমন কিছু, প্রবাবিলিটি বোঝাচ্ছে। তাহলে আমরা মেই বসাবো। ইট মে রেইন। শুড না, উড না, কুড না, কেন হলো না? ওগুলা দ্বারা সম্ভাব্যতা বোঝাচ্ছে না। শুড দ্বারা ঔচিত্য বুঝায়, কোনো কিছু হওয়া উচিত এরকম বোঝায়। সেখানে তো উচিত বোঝাচ্ছে না, নাও হতে পারে। আকাশ মেঘলা কেটেও যেতে পারে। তাহলে শুধু সম্ভাব্যতা হতেও পারে, নাও হতে পারে, এরকম বোঝালে আমরা মে বসাই। I saw Steve a week ago. He said that dash me, but he didn't. তাহলে আমি স্টিভকে 1 সপ্তাহ আগে দেখেছি। সে বলেছিল যে সে আমাকে ফোন করবে, কিন্তু করেনি। তাহলে ঘটনাটা ঘটে গেছে। তাহলে উড কি হবে? উড হবে। এই যে ডি নাম্বার। হি সেড দ্যাট হি উড, কারণ দেখো উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। স্টিভ বলেছিল আমি তোমাকে ফোন করব, ঘটনাটা কি এখন বলছে? 1 সপ্তাহ আগে বলছে। তাহলে ঘটনাটা, সময়টা পার হয়ে গেলে আমরা উইলের পাস্ট ফর্ম উড ব্যবহার করব। এটা রাইট ফর্ম ভার্সেও কিন্তু আছে, দ্যাট ক্লজ দিয়ে যুক্ত থাকলে। Travelers dash their reservations well in advance if they want to fly during the summer holidays. মানে যারা ভ্রমণার্থী বা ভ্রমণ পিপাসু, তাদেরকে যদি তারা সামার হলিডেতে ফ্লাই করতে চায় অনেক আগেই টিকিট কেটে রাখতে হয়, কারণ হচ্ছে সামার হলিডেতে অনেক চাপ থাকে, রাইট? তাহলে এখানে আমরা কোনটা বসাবো? সি নাম্বার, হ্যাড বেটার গেট। হ্যাড বেটার মানে কোনো কিছু করা উচিত অর্থে আমরা হ্যাড বেটার বসাই, এবং হ্যাড বেটারের পরে সবসময় বেস ফর্ম হয়। হ্যাড বেটারের পরে সবসময় কি হয়? বেস ফর্ম হয়। কোনোটাতে বেস ফর্ম নাই, সি বাদে। সিতেই খেয়াল করো হ্যাড বেটারের পরে বেস ফর্ম আছে। কোনো একটা কাজ করলে ভালো হয় এরকম বুঝালে আমরা হ্যাড বেটার বসাই। যেমন আমি তোমাকে বললাম ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন এখান থেকে চলে গেলেই ভালো। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেল? সেমি মডেলস কোনগুলো? নিড, ডিয়ার, তাই না? নিড এবং ডিয়ারকে সেমি মডেল বলা হয়। কেন সেমি মডেল বলা হয়? কারণ ওরা মডাল ভার্বেরও কাজ করে, আবার মেইন ভার্বেরও কাজ করে। একটু আগে আমি নিড দিয়ে উদাহরণ তোমাদেরকে দুইটা দেখাইলাম, যে নিড একই সাথে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার মডেল ভার্ব হতে পারে। এই জন্য এটাকে আমরা বলি সেমি মডেল, নিড এবং ডিয়ার। ইউ অট ড্যাশ টু দ্য ডেন্টিস্ট, ইউ অট টু গো। অটের পরে বেস ফর্ম হবে, এটা স্বাভাবিক। তাহলে অট যেহেতু মডেল অক্সিলারি, এজন্য ইউ অট টু গো টু দ্য ডেন্টিস্ট, মানে তোমার ডেন্টিস্টের কাছে যাইতে হবে। বিল্ড অফ ইউর ক্যারিয়ার,
ড্যাশ ইউ ড্যাশ রিপেন্ট, মানে এমনভাবে নিজের ক্যারিয়ারকে তৈরি করো যাতে তোমার রিপেন্ট মানে অনুতাপ করতে না হয়, মানে আফসোস করতে না হয়। তাহলে নেগেটিভ অর্থ বোঝালে করতে না হয় এমন বোঝালে আমরা লেস্ট ব্যবহার করি। তাহলে বিল্ড আপ ইউর ক্যারিয়ার, লেস্ট ইউ, লেস্টের পরে অবশ্যই কি বসে? শুড বসে, এ নাম্বারেও কিন্তু আছে। আর বাকিগুলাতে লেস্টের সাথে কম্বিনেশন মিলতেছে না, লেস্টের পরে মাস্ট বসে না, হ্যাঁ, লেস্টের আর অর দিয়ে তো অর্থ মিলতেছে না, যে বিল্ড আপ ইউর ক্যারিয়ার অর ইউ শুড বি রিপেন্ট হয় না। সো এ নাম্বারটা অর্থ মিলতেছে, যে লেস্ট দ্বারা আমরা যখন দুটা ক্লজ যুক্ত করব পরবর্তী ক্লজে অবশ্যই কি বসাবো? শুড বসাবো। To rise early is good for health, এটা কি? ইনফিনিটিভ, রাইট? বি নাম্বার, ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, এগুলো নন ফাইনাইট ভার্ব আমরা জানি। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াক, মানে হাঁটতে আমার কোনো আপত্তি নাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা কি? ইনফিনিটিভ। এর চেয়ে সহজ প্রশ্ন আমার মনে হয় না, খুলনা ইউনিভার্সিটি করেছে। আই লাভড টু প্লে চেস হোয়েন আই ওয়াজ এট কলেজ, টু প্লে ইনফিনিটিভ। খুবই সহজ প্রশ্ন এগুলা। রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ তোমার ভাষাগত দক্ষতা বাড়াতে হলে পড়া হচ্ছে অন্যতম একটা সেরা উপায়। তাহলে এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, জেরান্ড নাকি পার্টিসিপল? এটা জেরান্ড। কিভাবে বুঝলাম ভাইয়া? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে? নাউনের কাজ করে, তখন আমরা সেটাকে জেরান্ড বলি, রাইট? তাহলে এটা দেখো নাউনের কাজ কিভাবে করেছে, এটা ভার্বের আগে বসেছে, আর ভার্বের আগে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, সেজন্য এটা জেরান্ড। বোঝা গেছে? হ্যাঁ, যে নিচে কিন্তু সুন্দর করে ব্যাখ্যাটাও দেওয়া আছে। জেরান্ড, পার্টিসিপল, এই দুটা থেকে প্রশ্ন কিন্তু আসবেই। সো ভেরি ভেরি কেয়ারফুল, খুব সহজ জিনিস, কমন মার্কস মিস যেন না যায়। আমি অনেক ডিটেলসে পড়িয়েছি তোমাদেরকে। আই লাইক রিডিং লিটারেচার, দেখো লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, তাই না? লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব। আই লাইক হোয়াট? আই লাইক রিডিং লিটারেচার, তাহলে এটা জেরান্ড। এটা কি হবে? জেরান্ড হবে, কারণ ফাইনাইট ভার্বের অবজেক্ট হলে সেটা সবসময় কি হয়? জেরান্ড হয়, মানে অবজেক্ট, ফাইনাইট ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট মানে নাউন, আর নাউন মানেই জেরান্ড। বোঝা গেছে? হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, ফন্ড অফ, দেখো প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সবসময় নাউন বসে, তাহলে নাউনের জায়গায় যেহেতু বসেছে, তাহলে এটা জেরান্ড না হয়ে আর কি হবে? অবশ্যই ওটা জেরান্ডই হবে। ফন্ড অফ মানে হচ্ছে এই যে অনুরক্ত, ফন্ড অফ মানে অনুরক্ত, তাহলে এই অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, এটাকে আমরা বলি প্রিপোজিশন অবজেক্ট। নাউন একটা সেন্টেন্সে এই যে 5-6 জায়গায় বসে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, সেসব জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে ওটা নাউনের জায়গায় বসছে, আর নাউনের জায়গায় বসলে ওটা কি হবে? অবশ্যই জেরান্ড হবে। হি স্টার্টেড টিচিং, হিয়ার টিচিং ইজ হি স্টার্টেড হোয়াট, দেখো তুমি যদি স্টার্টেড ফাইনাইট ভার্বকে প্রশ্ন করো, ফাইনাইট ভার্বের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, আর অবজেক্ট তো সবসময় নাউন হয়, সো এইটা জেরান্ড। বুঝতে পারছো? একদম নাউনের লজিক দিয়ে কিন্তু জেরান্ড বের করা যায়, মানে একটা সেন্টেন্সে নাউন যেসব জায়গায় বসে, জেরান্ড ওই সব জায়গায়ই বসে। হি এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, হি এনজয়েড হোয়াট, ফাইনাইট ভার্বকে যদি প্রশ্ন করো তাহলে ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে এটা কি হলো? জেরান্ড হলো। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা তো খুবই সোজা। ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে বসেছে, তার মানে সাবজেক্টের জায়গায় বসেছে, আর সাবজেক্টের জায়গায় বসেছে মানে নাউন, আর নাউন মানেই কি? জেরান্ড, কারণ জেরান্ড হলো নাউনের কাজ করে। আই কেম ফ্রম ওয়াচিং লাইভ ফুটবল ম্যাচ, কি হবে? এটা হবে জেরান্ড হবে। দেখো এই যে প্রিপোজিশন ফ্রমের অবজেক্ট ফর্মে বসেছে। আই কেম ফ্রম হোয়ার? এই যে ওয়াচিং আ ফুটবল ম্যাচ। তারপর প্লিজ স্টপ ড্যাশ সো মেনি মিস্টেক্স, প্লিজ স্টপ, এই যে স্টপ হচ্ছে ফাইনাইট ভার্ব, অলরেডি আছে। আমরা জানি একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আইনজি যুক্ত করে ওটাকে নন ফাইনাইট করা হয়। তাহলে স্টপ যেহেতু ভার্ব, তো এরপরে মেক ভার্বটাও ফাইনাইট ভার্ব, তাহলে ওটাকে কি আর ভার্ব ফাইনাইট ভার্ব রাখা যাবে? নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করতে হলে ভার্বের সাথে আইনজি যুক্ত করব। সো জেরান্ড করলাম, প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক্স। টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, টেকিং এক্সারসাইজ নাউনের জায়গায় বসছে, সো এটা জেরান্ড। তারপর সুইমিং ইন দ্য রিভার ইজ গুড এক্সারসাইজ, সেম, সুইমিং ইন দ্য রিভার পুরোটাই নাউনের কাজ করছে, সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে এটা জেরান্ড। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সেম, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পর বসলে সেটা সবসময় নাউন হয়, নিয়মই এটা, প্রিপোজিশনের পরে নাউন বসে, কারণ প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান করে, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তাহলে যেহেতু প্রিপোজিশনের পরে বসে, তাহলে এটা তো নাউনই, আর নাউন মানে কি? জেরান্ড।
পরীক্ষার হলে কিন্তু সময় খুব কম পাওয়া ভাইয়া, ওই সময় তোমাকে এভাবে লজিক দিয়ে বের করে ফেলতে হবে, টাইম অনেক গেলে কিন্তু তুমি শেষ। সিং ইজ বিলিভিং, জেরান্ট, রাইট? কারণ ফাইনাইট ভার্বের আগে বসছে, তার মানে সাবজেক্ট। সো সিং ইজ বিলিভিং। বিলিভিং এর নিচে টান থাকলে ওইটাও জেরান্ট হইতো, অবজেক্ট হিসাবে বসতো। হ্যাঁ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তোমরা সবাই বুঝতেই পারতেছো, একই ধরনের জিনিস, এটাও জেরান্ট। দ্য বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সেম, জেরান্ট। একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। বিং আ স্টুডেন্ট আই ক্যান নট অ্যাকসেপ্ট সাচ হিউমিলিয়েশন অফ এ টিচার, কি হবে? এটা পার্টিসিপল হবে। কেন পার্টিসিপল হবে ভাইয়া? অ্যাজেক্টিভের মতো কাজ করছে, খেয়াল করো। বিং আ স্টুডেন্ট, স্টুডেন্টের পরিচয় বোঝাইছে, বি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাউনের একটা অতিরিক্ত পরিচয় দিছে, তাহলে এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাজেক্টিভের মতো কাজ করেছে, রাইট? ওকে, অনেকগুলো জেরান্ট পড়লাম, একটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল পেয়েছি। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, তাহলে হিয়ারিং দ্য নয়েজ, এখানে আমরা বুঝবো যে এটা সিচুয়েশন বুঝাচ্ছে নাকি নাউনের কাজ করছে। এটা কিন্তু সিচুয়েশন বুঝাচ্ছে। দেখো, নয়েজ শুনলো, নয়েজ শুনলো, হিয়ারিং দ্য নয়েজ, তাহলে হেয়ার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিসের মতো কাজ করলো? অ্যাজেক্টিভের মতো কাজ করলো। কিসের মতো কাজ করলো? তাহলে অ্যাজেক্টিভ মানেই হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এই নয়েজটা কে শুনেছে? দা বয়। তাহলে দা বয়ের অবস্থা কি? তুমি যদি বয় কল্পনা করো, সে কিছু শুনছে, তাহলে বয়ের কন্ডিশন, দোষ গুণ অবস্থা বুঝালে অ্যাজেক্টিভ হয়, আর প্রেজেন্ট পার্টিসিপল মানেই কি? অ্যাজেক্টিভ, রাইট? জেরান্ট দিও না কিন্তু ভুলে। অনেকবার বুঝাইছে তোমাদেরকে যখন আমরা লাইভ ক্লাস নিয়েছি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ট অ্যান্ড পার্টিসিপল। জেরান্ট মানে নাউন যেসব 5টা জায়গায় বসে সেসব জায়গায় জেরান্ট বসবে, আর যেসব জায়গায় অ্যাডজেক্টিভ বসে অর্থাৎ নাউনকে মডিফাই করে সেসব জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল বসবে। ওকে, পরেরটা, পাস্ট পার্টিসিপল অফ মেন্ড ইজ, মেন্ড, 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 মেন্ড নাকি মেন্ডেড? মেন্ডেড, ইডে যুক্ত করলে হয়। সো এই দেখো এখানে একটা সরি, এই যে দেখো স্ট্রাকচার দিয়েও দিয়েছি, মেন্ড, মেন্ডিং, মেন্ডেড, V3 ফর্ম। বেন্ড, বেন্ডিং, বেন্ডেড যেমন, মেন্ড, মেন্ডিং, মেন্ডেডও তেমনই। বিট্রেইড বাই হিজ ফ্রেন্ডস হি স্টার্টেড লিভিং অ্যালোন, খেয়াল করো, বিট্রেইড পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে বিট্রেইড হচ্ছে হি এর অবস্থা। হি এর কি অবস্থা? হিরে যদি প্রশ্ন করো যে তুমি কি হয়েছ, সে বলবে আমি বিট্রেইড হয়েছি, তাহলে নাউনের দোষ গুণ অবস্থা বুঝালে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ মানেই তো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে পাস্ট পার্টিসিপল কারণ ইডি যুক্ত হয়েছে, সো এটা পাস্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত হইলে প্রেজেন্ট পার্টিসিপল বললাম। ওকে, overwhelmed by the menu choices I just closed my eyes and pointed with my finger. Overwhelmed মানে হচ্ছে কেউ অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে বা আবেগাপ্লুত হয়ে গেছে। তাহলে ওভারওয়েলমড কার অবস্থা? আয়ের অবস্থা। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝালে সেটা পার্টিসিপল হয়, তাহলে এটা একটা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আসলে এটা। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ টেলিকাস্ট ইজ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই মনে করে যে পাস্ট পার্টিসিপল চাইছে তাহলে ডি বা ইডি যুক্ত করে দিই, বাট মনে রাখবা টেলিকাস্টের পাস্ট ফর্ম যা, পাস্ট পার্টিসিপল ফর্মও তা, প্রেজেন্ট ফর্মও তাই, অর্থাৎ টেলিকাস্ট, 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 কোনো ডি বা ইডি যুক্ত হয় না। সো এই যে সি নাম্বারটা অ্যান্সার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার ঘুরে ফিরে আসে। আ ড্রাউনিং ম্যান ক্যাচেস আট আ স্ট্র, খেয়াল করো ম্যানের অবস্থা কি? ড্রাউনিং মানে হচ্ছে ডুবন্ত, তাহলে ম্যানটা তো নাউন, নাউনের অবস্থা কি বুঝাচ্ছে? এই ম্যানের যদি জিজ্ঞাসা করো ভাই আপনার কি অবস্থা, সে বলে ভাই আমার ডুবন্ত অবস্থা। নাউনের দোষগুণ অবস্থা বুঝাইলে ওইটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সেটা পার্টিসিপল। সো এ নাম্বার আনসার। হ্যাঁ, সো আমরা ভার্ব থেকে যত ধরনের প্রশ্ন আসে খেয়াল করলা, ফাইনাইট ভার্ব থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে, ট্রান্সিটিভ ভার্ব থেকে কোন কোন প্রশ্ন আসে, কাজেটিভ ভার্ব থেকে কোন ধরনের প্রশ্ন আসে, জেরান্ড পার্টিসিপল থেকে কোন ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করে গেলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।